বৈচিত্র্যপূর্ণ প্রতিভার অধিকারী হলেও মাহবুব সাদিক কাব্য রচনার ক্ষেত্রেই সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কবি মাহবুব সাদিকের কবিতার বিষয় মানুষ এবং মনুষ্য জীবন। মানুষের জীবনের অসহায়তা, দুর্ভোগ, জটিলতা তিনি তার কবিতায় অত্যন্ত সাবলীলভাবে প্রকাশ করেছেন। মালতী ফিরেছে, মালতী বসেছে, উদুন কোণের খোলা মুখ জুড়ে একা। জীবন বইছে জীবনের মতো ঘূর্ণাবর্তে, মালতী তাকিয়ে দূর দিগন্ত রেখায়। মালতী ভেবেছে মালতীর মতো বড় বেশি ঝোল খাবে, দুলবে গাছে, ও গাছে কিছুটা হয়তো বা পেয়ে যাবে সোনালি সকালে প্রেমিকের দৃঢ় গলা। এই দেশের পিছিয়ে পড়া নৈরাশ্যে নিমজ্জিত জনগোষ্ঠীর একজন হিসেবে তার অহংকারের অলংকার খুলে তাদের পাশে দাঁড়িয়েছেন। তার প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যার স্বভাবে স্বপ্নময় চিত্র ও চিত্রকল্পের আশ্রয়ে রূপ দিয়েছেন এক স্বপ্নবিলাসী সৌন্দর্য অভিসারী কাব্যভুবন। তবে পরবর্তী পর্যায়ে সমকালীন জীবনচিত্র তার কাব্যের উপজীব্য হয়েছে। মালতী ভেবেছে মালতীর মতো ফুটবে নিজেও, ফোটাবে প্রাণের এবং প্রেমের উচ্ছল ফুল পাতা। সেই মতো প্রেম জীবনে এসেছে, মালতী তবু বারবার চোরা স্রোতে ভেসেছে, গিয়েছে ভেসে। মাহবুব সাদিক আধুনিক রূপকলার ও আঙ্গিকে অজস্র জীবন ঘনিষ্ঠ কবিতা রূপ দিয়েছেন। সহজ সরল ভাষায় প্রকাশিত তার বক্তব্য পাঠকের হৃদয়ে নাড়া দেয়। শুধু তাই নয়, ছন্দের উপর তার দক্ষতা আছে, শব্দ ব্যবহারেও আছে কুশলতা। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার সহ আরও বহু পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি ডক্টর মাহবুব সাদিক। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আজকে আমাদের অনুষ্ঠানে আছেন 1971 সালের রণাঙ্গনের এক অসামান্য মানুষ, সেই সঙ্গে শব্দেরও মানুষ। তিনি শব্দে কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, প্রবন্ধও লেখেন। তিনি মাহবুব সাদিক, ডক্টর মাহবুব সাদিক। সাদিক ভাই, আপনাকে স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে মাহবুব ভাই আরেকজন আছেন, তিনি হচ্ছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ, বিশিষ্ট চিত্রকর, এবং তার হাতে ইজেলে ক্যানভাসে অসামান্যভাবে ফুটে ওঠে আপনাদের ছবি, যারা মেহমান হয়ে এখানে এই অনুষ্ঠানে আসেন। মাহবুব ভাই, আপনি মূলত তো কবিতা লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, প্রবন্ধ তো লিখছেনই, কিন্তু কোন পরিচয় আপনি নিজেকে অভিষিক্ত হতে পছন্দ করেন, পরিচয় দিতে পছন্দ করেন? সেটা নিঃসন্দেহে কবিতা, সেটাই আমার মূল কাজ। কবিতাকে বিকশিত করার জন্যই অন্যান্য সমস্ত আয়োজন ছিল আর কি। গদ্য লিখেছি, প্রবন্ধ লিখেছি, পড়েওছি প্রচুর, বিশত কবিতা বিষয়ে আর কি। ফলে কবিতাই আমার মূল কাজ আর কি। কবিতা যে মূল কাজ, আপনি তো টাঙ্গাইলের মানুষ, একটা সুন্দর প্রকৃতি পরিবেশের মধ্যে দিয়ে আপনার জন্ম, বেড়ে ওঠা। প্রকৃতি আপনাকে কিভাবে আপনার ভেতরে লীন হয়েছে আপনার কবিতায়? হ্যাঁ, টাঙ্গাইলের মানুষ। প্রকৃতি তো সাহিত্যের একটা খুব একেবারে খুবই প্রয়োজনীয় অনুষঙ্গ। প্রকৃতি ছাড়া কবিতা, শুধু কবিতা নয় আর কি, শিল্পের সমস্ত ক্ষেত্রেই প্রকৃতি খুব অপরিহার্য উপাদান। তো এই প্রকৃতি কেবলমাত্র যদি এলোমেলো হয়, শিল্পী সেটাকে ঠিকঠাক করে নেন বা লেখক ঠিকঠাক করে নেন, একটু সাজিয়ে নেন, সেটাই প্রকৃতির মূল কাজ সমস্ত শিল্প সাহিত্যের ক্ষেত্রে। কবিতার ভেতরেও সেটা একটু ভিন্নভাবে আসে, এবং কবি বা শিল্পী প্রকৃতিকে তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করেন, আর সেটা ছাড়া সাধারণত শিল্প কাজ হয় না। টাঙ্গাইল এলাকাটা বা শহরটা বা ওই বিস্তীর্ণ অঞ্চলটা
কবি সাহিত্যের একটা চারণভূমি। আমি যদি কয়েকজনের নাম বলি, যেমন রফিক আজাদ, সাজ্জাদ কাদির, আরও অনেকে, এবং আপনি যদি আরও বলেন পেছনের আরও অনেকে আছেন, এদের সান্নিধ্য থেকেই তো আপনি অনেক কিছু পেয়েছেন। এদের সান্নিধ্যটা কেমন উপভোগ করেছেন আপনি? না, খুবই খুবই ছেলেবেলা বেড়ে উঠেছিল ওরকম বন্ধুবান্ধবদের সঙ্গেই আর কি। পলবু খান মাহবুব ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা। হ্যাঁ, রফিক আজাদের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলাম আমরা। অনেক দিন একত্রেও ছিলাম, মুক্তিযুদ্ধের সময় তো ছিলামই। ফলে একটা ওই পরিবেশ ছিল। আর আমার পারিবারিক পরিবেশের মধ্যেও এই ব্যাপারটি ছিল আর কি। বাড়িতে বই ছিল প্রচুর। আমার বাবাও একটু লেখালেখি করতেন, মধ্যজীবন পর্যন্ত বেশ ভালোই লিখেছেন। তিনি কি লিখতেন আপনার বাবা? তিনি প্রধানত কবিতা লিখতেন। আচ্ছা। মধ্যজীবনে অবশ্যই শিল্প থেকে বা কবিতা থেকে সরে গেছেন আর কি, খুব বেশি খ্যাতি পাননি। ওনার কি নাম ছিল? মোয়াজ্জেম হোসেন খান। আচ্ছা। তার আব্দুল সাত্তার নামে আমাদের এক কবি ছিলেন, মনে আছে? হ্যাঁ, আমি ডিএপিতে চাকরি করতেন। হ্যাঁ, জি। সাত্তার সাহেব মূলত আমার বাবার ছাত্র ছিলেন আর কি। ও আচ্ছা। বহুবার তার মুখে আমি আমার বাবার কথা শোনাচ্ছি আর কি। পারিবারিক প্রতিবেশের মধ্যে প্রচুর বই ছিল, কলকাতা থেকে বই আসতো। বিশেষত তখনকার যে শিশু সাহিত্যগুলো, সেগুলো আমি বাড়িতেই পেয়ে গেছি। দেব সাহিত্য কুটির থেকে দেব সাহিত্য কুটির থেকে, তারপরে আপনার সন্দেশ পত্রিকার পুরনো কপি আমাদের বাড়িতে ছিল আর কি। এবং সেগুলো ছেলেবেলা থেকে খুব নেড়েছি চেড়েছি, প্রচুর পড়েছি। আরেকটা অভিজ্ঞতার কথা বলি আর কি, সেটা আমার মায়ের কণ্ঠে আমি যে ছড়া শুনেছি, আমার কানে সেগুলো এখনও মধুবর্ষণ করে। প্রচুর মুখস্থ ছিল তার, প্রচুর ছড়া আমাকে শুনিয়েছেন তিনি। যোগীন্দ্রনাথের, সুকুমার রায়ের, এগুলো ছেলেবেলায় তার কণ্ঠে শুনেছি, পড়েওছি। ফলে ওইখান থেকে একটা প্রেরণা ভেতরে হয়তো ঢুকে থাকবে আর কি। আপনার লিখিত নাম মাহবুব সাদিক, এটা আপনি কবে দেখেছেন? মাহবুব আমার ডাক নাম, আচ্ছা। সাদিকটা অবশ্যই যোগ করা। আর মূল নামটি এখন না বললেও চলে। আচ্ছা, বলেন কি ছিল? আমার মূল নাম নুরুল আমিন খান। আচ্ছা। কিন্তু নামটি পরিত্যাগ করার পেছনে একটা খুব বড় কারণ আছে আর কি। 47-এ জন্ম আমার। 52-র ভাষা আন্দোলনের পরে যখন আমার ভাইয়েরা, বড় ভাইয়েরা মূলত, তখন স্কুলে পড়তেন, গ্রামের স্কুলেই উচ্চ শ্রেণীতে পড়তেন, তারা মিছিল বার করেছিলেন এবং আমাদের বাড়ির পাশ দিয়েই সেই মিছিলটি যখন যাচ্ছিল, নুরুল আমিনের রক্ত চাই, কল্লা চাই, হ্যাঁ, এই স্লোগান শোনা মাত্র আমি চিৎকার করে উঠেছিলাম। আমার মায়ের পাশেই দাঁড়িয়েছিলাম আমি, এবং আমার মা আমাকে খুব জোর করে ধরলেন, কোলে তুললেন এবং বললেন, এটা তুমি না, অন্য কেউ। এই নামের প্রতি আমার ঘৃণা তখন থেকেই জন্মায়। কিন্তু যেহেতু আমার নানা এই নাম রেখেছিলেন, ফলে এটি আমার পক্ষে পরিত্যাগ করা সম্ভব হয়নি আর কি। মূল নামটি থেকেই গেছে। মাহবুব আমার ডাক নাম, এর সঙ্গে আমি সাদিক যোগ করে নিয়েছি। এটা কিভাবে, কত সালে যুক্ত করলেন? এটা যুক্ত হয়েছে স্কুল জীবনেরই শেষ দিকটায়, 9-এ পড়ি যখন, তখন নিজেকেই এইভাবে তৈরি করলেন? এভাবেই হয়ে গেছে। হয়ে গেছে। আপনার কবিতার ভিতরে একটা বিস্তৃত জগৎ আছে, মানব জীবন খুব তীব্র এবং তীক্ষ্ণভাবে আছে। এই মানব জীবনকে আপনি কিভাবে উপলব্ধি করে কবিতার ভিতরে লীন করে দিয়েছেন? সেটা অবশ্যই বলা একটু কঠিন আর কি। মূলত লেখকের মূল কাজ হচ্ছে মানুষকে নিয়ে। হ্যাঁ, মানুষ যে পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে বেড়ে ওঠে, সেই পারিপার্শ্বিক জীবন নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, মানুষ মূলত তার নিজস্ব অভিজ্ঞতার জগৎকেই চিত্রিত করে। তো এই অভিজ্ঞতা যেমন আমি অর্জন করেছি মানব সংসারে থেকে, মানুষের মধ্যে বাস করে, মানুষের নানা অনুভূতি, নানা ভাবনা, নানা ধরনের কাজ দেখে যেরকম মানুষকে দেখেছি, সেরকমটাই লেখার চেষ্টা করেছি। আর পাঠ অভিজ্ঞতা থেকেও এই ব্যাপারটি এসছে। প্রচুর পড়েছি একটা সময়, বলতে গেলে ভাষা শেখার সঙ্গে সঙ্গে পাঠের জগৎটা আমার তৈরি হয়েছিল। প্রচুর পড়েছি ছেলেবেলা থেকে। ফলে বিশ্ব সাহিত্য, আমার বাংলা সাহিত্য, এর সবটারই অনেকখানি ব্যাপার অভিজ্ঞতার মধ্যে ঢুকে গেছে আর কি। জীবনকে আমি আমার নিজস্ব
দৃষ্টিকোণের আলোকে যেমন দেখি সেভাবেই চিত্রিত করার চেষ্টা করেছি। আপনার কবিতার ভিতরে শ্রমজীবী মানুষের জন্য আপনার একটা তীব্র আকুতি আছে। একজন কবির জায়গা থেকে শ্রমজীবী মানুষের প্রতি যে আকুতি বা শ্রদ্ধা বা ভালোবাসা বা দরদ, এটা আপনি অনুভব করেছেন কেমন করে? সেইটার সঙ্গে কিঞ্চিত রাজনীতির যোগ আছে বলা যায় আর কি। স্কুল জীবন থেকেই অল্প রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, একটু বামপন্থী রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম আর কি বলা যায়। ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। রাজনীতির সঙ্গে যুক্ত হবার পরে এই শ্রমজীবী মানুষ সম্পর্কে আমার একটা ভালোবাসা ছেলেবেলা থেকেই জন্মেছে, যদিও খুব বেশি দিন রাজনীতি করিনি আর কি। বিশ্ববিদ্যালয়ের জীবন পর্যন্ত খুব ছিলাম। আমি 69-এর ব্যাচের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আপনি তো জানেন যে 69 একটা উত্তাল সময়, উত্তাল দিন গেছে আর কি, এবং তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্তও ছিলাম। মানুষের প্রতি ভালোবাসা থেকেই এগুলো এসছে, বিশেষত শ্রমজীবী মানুষ। আজ প্রসঙ্গটা যখন 69 এলো, গণ অভ্যুত্থান এলো, উত্তর সময়ের কথা এলো, অনিবার্যভাবেই 71 সাল মুক্তিযুদ্ধটাও এসে যায়। মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি যুক্ত ছিলেন কাদেরিয়া বাহিনীর সঙ্গে টাঙ্গাইল এলাকায়, এবং শুধু আপনি না, আপনার সঙ্গে আমাদের এই বাংলার অসামান্য কবি রফিক আজাদও ছিলেন। ওই পরিপ্রেক্ষিতে কিভাবে যুক্ত হয়েছিলেন? সেটা বলি আর কি। আমি 70 সালের শেষ দিকটায় কলেজে জয়েন করি প্রথম। মানে মাস্টার্স শেষ হয়ে গেছে? মাস্টার্স শেষ হয়ে গেছে। মাস্টার্স শেষ হয়েছে, আমাদের পরীক্ষা হচ্ছে 69-এর ডিসেম্বরে, 70-এর জানুয়ারিতে। আর আমি অগস্টে জয়েন করি কক্সবাজার কলেজে। আচ্ছা। এবং ফেব্রুয়ারি মাসে আমি পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিই, এবং ফেব্রুয়ারিতেই চাকরিটা হয়। ফেব্রুয়ারিতে জয়েন করতে আসি ভিক্টোরিয়া কলেজে। ভিক্টোরিয়া কলেজে জয়েন করতে এসে খুব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ? কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। সেইটার অভিজ্ঞতাটা খুব ভালো হয়নি আর কি। জয়েন করতে আসি, আমি যার রিলিভার ছিলাম আর কি, যিনি চলে যাবেন, একজন চলে যাবেন, আমার সেই পোস্টটা খালি হবে, আমি জয়েন করব, এরকমই কথা ছিল আর কি। কিন্তু তৎকালীন প্রিন্সিপাল আমাকে জয়েন করতে দিলেন না, এবং যার চলে যাবার কথা তাকেও ছাড়লেন না। তার যুক্তি ছিল যে এটা ক্যান্টনমেন্ট শহর, এখন জয়েন করা যাবে না। আমি ফেব্রুয়ারির 7-8 তারিখের দিকে ঢাকায় এলাম। 25শে মার্চ সন্ধেবেলা শেষ বাসে আমি টাঙ্গাইল যাই। খুবই কাকতালীয় ঘটনা, একেবারেই কিছু না জেনে যে কি হবে পরের দিন, রাতের বেলা কি ঘটবে। শেষ বাসে চলে যাই টাঙ্গাইল। মার কথা মনে পড়েছিল, এবং আমার সঙ্গে ছিলেন তখন মাহমুদুল হক, বটু ভাই আর কি, বিখ্যাত উপন্যাসিক, ছোট গল্পকার। হ্যাঁ, আর আহসান নামে আমার এক বন্ধু। এই তিনজনে মিলে রেক্সে আড্ডা দিচ্ছিলাম গুলিস্তান বিল্ডিংয়ের পাশে। ওইখানে শিল্প সাহিত্যিকদের আড্ডা ছিল। শহীদ কাদরিরা আসতেন, রফিক আজাদরা ছিলেন, সেদিন শহীদ কাদরিও ছিলেন, মাহমুদুল হক ছিলেন, আমি ছিলাম, এবং একটু জোর করেই প্রায় বাসে চেপে চলে গেলাম আমি। তখন গুলিস্তানের পাশ থেকেই বাস ছাড়তো। পরদিন টাঙ্গাইলে সকালবেলা উঠেই এই ঢাকার মর্মান্তিক ঘটনাটা শুনলাম, এবং তারপরে সঙ্গে সঙ্গেই আমাদের যে রাজনৈতিক পরিচয় ছিল সেটার মধ্য দিয়েই আমরা যুক্ত হলাম এর সঙ্গে, সমস্ত ইসের সঙ্গে, আন্দোলনের সঙ্গে। তারপরে ওখান থেকেই মুক্তিযুদ্ধে চলে যাই আর কি। আপনারা মূলত কোন কোন এলাকায় যুদ্ধ করেছেন? আমরা যুদ্ধ করেছি টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চল, সখীপুর ছিল আমাদের হেডকোয়ার্টার। কিন্তু টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, এই যে সীমান্তবর্তী সম্পূর্ণ এলাকাটাই ছিল আমাদের দখলে। আপনার একটা কবিতা আছে, একটু দীর্ঘ কবিতা, যুদ্ধবাজের কাহিনী। আমার মনে হচ্ছে যে এখানে কবি মাহবুব সাদিক এই কবিতাটার মধ্যে তীব্রভাবে আছেন। তার যুদ্ধ পাওয়া না পাওয়া, তার স্মৃতি, তার কাতরতা, সব কিছুই কবিতাটার ভেতরে আছে। হ্যাঁ আছে। যুদ্ধবাজের কাহিনী সেটি অবশ্যই একটা সময় গেছে তো আমাদের জীবনে, যখন সত্যিকার অর্থেই স্নায়ুযুদ্ধ হচ্ছে, বিগ পাওয়ারগুলো পরস্পরের সঙ্গে খুবই দ্বন্দ্বে লিপ্ত হচ্ছিল। এই স্নায়ুযুদ্ধের সময়কালে এই কবিতাটা লেখা ওই সময়কার আর কি। 71-এ না, যুদ্ধবাজের কাহিনী সেটি আরও একটু পরে লেখা মনে হয়, স্বাধীনতার পরপর। হ্যাঁ, স্বাধীনতার পরপর আর কি।
সেটি বেশি রাজনীতির সঙ্গেই যুক্ত ছিল আর কি, খুব ঘনিষ্ঠভাবে আর কি। এবং আমার কাছে মনে হয়েছে যে একালের রাষ্ট্রনায়করা সবাই মূলত যুদ্ধবাজ, এবং তারা সভ্যতাকে নাড়া দিতে চান, এবং নাড়া দিতে চান খুবই অস্ত্র ব্যবহার করে আর কি, এমন সব অস্ত্র যা মানব বিধ্বংসী। এবং যদিও আমি মুক্তিযোদ্ধা, কিন্তু যুদ্ধ আমি ঘৃণা করি। জানেন তো যে যুদ্ধ সবটাই মানব বিধ্বংসী ব্যাপার। না, সে তো বটেই। মাহবুব ভাই, একটা জিনিস, একটা বিষয়ে লক্ষ্য করলাম আপনার কবিতা পড়তে গিয়ে, যে আপনার কবিতার মধ্যে খুব গভীর নিবিড় একটি মানবিক বোধ আছে, এক ধরনের তীব্র শিল্প বোধ আছে, জনপ্রিয় এক ধরনের কবিতাও আছে। অনেকে জনপ্রিয় কবিতা একটু অন্যভাবে লেখেন, সেই দিকে আপনি যাননি। এটা কি পরিকল্পিতভাবে, না এটা আপনার মননের যে রেলগাড়ি, সেই রেলগাড়িতেই আপনি যাত্রা করেছিলেন? হ্যাঁ, আমি মননশীল লেখাই লিখি, কোনো সন্দেহ নেই আর কি। সস্তা জনপ্রিয়তার দিকে আমার কখনোই নজর ছিল না। আমি কখনোই নিজেকে বিখ্যাত করার জন্য কোনো কাজ করেছি বলে আমার মনে পড়ে না আর কি। আমি সবসময় লেখার ক্ষেত্রে শিল্পের ব্যাপারটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি আর কি, যে লেখাটি শিল্পসম্মত হলো কিনা। এটি একটা ব্যাপার আর কি, যার জন্য আমি কখনোই জনপ্রিয়তার দিকে নজর দিইনি আর কি। ভাবিওনি যে কেউ কারা পড়বে কারা পড়বে না আর কি। সেদিন কথা প্রসঙ্গে আপনার সঙ্গে আপনি বলছিলেন যে পঠনটা নেই একদম, এখন আর কেউ পড়ছে না। হ্যাঁ, খুব কমই পড়ছে বলে এবং মনে হয়। সেটা আপনার মধ্যে এক ধরনের দুঃখ বিক্ষণও কাজ করছিল। হ্যাঁ, আমি বোধ করি সেটা। আমার মনে হয় যে আসলে শিল্পের সঙ্গে যারা যুক্ত হবেন, লেখার সঙ্গে যারা যুক্ত হবেন, তারা যদি সত্যিকার অর্থে না পড়াশোনা করেন, শিল্প কী সেটা না বুঝেই লেখা শুরু করেন, এমনকি তার প্রকাশ মাধ্যম মূলত ভাষা, যারা কবিতা লিখবেন বা মানে সাহিত্য করবেন, তাদের প্রকাশ মাধ্যম ভাষা, এবং কোন ভাষায় কোন শব্দে কী ধরনের মনোভাব সমর্পিত হবে, এই ব্যাপারটি যদি খুব ভালো করে না ভেবেই লেখেন কেউ, তাহলে আমার মনে হয় যে সেইখানে শিল্পটি খুব বিকশিত হবে এমন মনে হয় না। শাহজাহান ভাই, আপনি সাদিক ভাইকে কতটা আঁকলেন? অবশ্যই সময় তো খুবই কমের মধ্যে। আমি আসলে শুরু করেছি, আমার মনে হয় আরেকটু পরে আমরা কিছু বলতে পারবো। এখন মাত্র শুরু করেছি, হয়তো আরেকটু আমি তার কথা শুনছি এবং একই সাথে তাকে কিছুটা এই চিত্রপটে ধরার চেষ্টা করছি, সেটা হয়তো আরেকটু পরে হয়তো কিছুটা পাবো। আমরা কবিতা নিয়ে কথা বললাম, এখন একটু গল্পের দিকে যাই। আপনার একটা গল্পের নাম দিবস রজনী। এই যে করমালী ভিক্ষুক হোক না সে একসময় আপনার বন্ধু, কিন্তু জীবনের পরম পর্যায়ে কত রকমের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, বিচিত্র ঘটনা ঘটতেই পারে। সেই ঘটনা ঘটেছে এবং সে ভিখারি হয়েছে, ভিক্ষা করছে, এবং সে ক্যারেক্টারটা খুব মজার। সে কিন্তু ভিক্ষা করছে, উপভোগ করে ভিক্ষা করছে, সে খুব সচেতন ভিক্ষুক। আমার কাছে খুব ক্যারেক্টারটা খুব অন্যরকম লেগেছে। এবং এই যে আপনি একসময় গল্পের শেষে নায়ক আমি যে তাকে টেনে নিয়ে যাচ্ছেন এবং একটা জায়গায় নিজেকে দুজনে মিলে যাচ্ছেন, এই যে মিলে যাওয়াটা, এটা কতটা বাস্তব, কতটা যৌক্তিক, এর মধ্যে ক্যামোফ্লেজ করেছেন কেন? মভয়ে উত্তরটা নেব ছোট্ট একটা বিরতি থেকে আসে, তারপরে। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আমাদের সঙ্গে আছেন অসামান্য কথক ডক্টর মাহবুব সাদিক। থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটা বিরতি থেকে আসছে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। কথা বলছিলাম ডক্টর মাহবুব সাদিকের সঙ্গে। সাদিক ভাই, আপনার করমালী এবং আপনি। করমালীর সঙ্গে সম্পর্কটা আমার বাইরের থেকে মনে হতে পারে যে এটা বাস্তবসম্মত ততটা নয় আর কি, কিন্তু করমালী মূলত এই গল্পের কথকের সঙ্গে একত্রে পড়াশোনা করতেন ছেলেবেলায়, ক্লাসমেট দুজন, এবং প্রায় কাছাকাছি একই পাড়ায় বাড়ি, একই পাড়ায় বাড়ি। সেই সূত্র ধরেই দুজনের সঙ্গে সম্পর্কটা এত ঘনিষ্ঠ ছিল আর কি। এবং আপনি তো নিশ্চয়ই খুবই গভীরভাবে গল্পটা পড়েছেন আমার মনে হয় আর কি। একটা মানুষ এই যে পারস্পরিক যে সম্পর্কটুকু, সেই পারস্পরিক সম্পর্কটুকু এই অধ্যাপক মূলত বিসর্জন দেননি। করমালীকে রিয়েলি তিনি বন্ধু বলেই মনে করেন আর কি। ওই বন্ধুত্বটাকেই জিয়ে রাখতে চান তিনি, সেই কারণেই মূলত ওই সে গল্পের শেষে এই তাকে ঠেলে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, যে গাড়িতে সে ভিক্ষা করে, গাড়িতে ভিক্ষা করে আর কি।
তো এর মধ্যে দুজনের ভেতরকার অন্তর্জগতের যে মিলটুকু আর কি, সেই মিল আমাদের অধ্যাপক লক্ষ্য করেছেন আর কি, এবং সেই জন্যেই একেবারেই কোনো তফাৎ করেন না ওর সঙ্গে। এই দুজনের সঙ্গে পরস্পর যে সাযুজ্য, বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু কখনোই অস্বীকার করেননি। এবং ভিক্ষুক মূলত ওই অর্থে, বাস্তব অর্থে যদি না ধরি আর কি, যে ধরলাম তাহলে বলাই যায় যে অধ্যাপকও মূলত জগৎ এবং জীবনের কাছ থেকে প্রচুর কিছু ভিক্ষা করেন আর কি, জীবনকে লক্ষ্য করেন, জীবনকে দেখেন আর কি। ভিক্ষুক তার অভিজ্ঞতা জগতের বাইরের কেউ নন, এই জন্যই সম্পর্কটা এত গভীর আর কি। আপনার আরেকটা গল্প ভুবনশীল, এর নামে আপনার বইতেই আছে, বইয়ের নামটাই হচ্ছে ভুবনশীল। ভুবনশীল যে কদবানো হচ্ছে বারবনিতা, এই ঢাকা শহরের এক বারবনিতা। আপনি চমৎকার পরীক্ষিতে তাকে কদবানোকে এঁকেছেন, তার দারিদ্র্য, তার বেদনা, তার হতাশা, তার জীবনের দুর্দশা সব কিছু আপনি এঁকেছেন, এবং কদবানোকে আপনি একটা মানবিক জায়গায় নিয়ে গেলেন শেষ পর্যন্ত। তার বোন তারাবানু এবং আরেকটা মেয়ে আছিয়া, ও যখন কদবানু সব নিঃস্ব হয়ে চলে যাচ্ছে, তখন ও যে আপন মনের বোনের জন্য তারাবানুকে ঘুমোতে বলছে, আছিয়াকে ঘুমোতে বলছে। মানুষকে আসলে এতটা মানবিক ওই পর্যায়ের একজন মানুষ? হ্যাঁ, আমি মনে করি আর কি, আমি মনে করি যে মানুষের অন্তত মানবিক হওয়া উচিত। মানুষের জন্য ফিল করবে, এইটে যতদিন না আসে ততদিন সভ্যতা কখনো দাঁড়াবে না। সভ্যতা কি দাঁড়িয়েছে? সভ্যতা দাঁড়াবে হয়তো কোনো দিন। আপনি দেখুন, গৌতম বুদ্ধ বলেছেন যে পিঁপড়া হত্যা করা যাবে না, অথচ গৌতম বুদ্ধের অনুসারী যারা ভিক্ষু তারাই মানুষ হত্যা করে শুধু অন্য ধর্মের কারণে। সভ্যতাটা কোথায়? না, সভ্যতা মানবিক এর মধ্য দিয়ে, এই মানবিক বোধ কিন্তু আমাদের এই রক্তপাতের মধ্য থেকেই মানবিক বোধটা জন্মেছে। মানুষ পরস্পরের জন্য ফিল করেছে, পরস্পরের জন্য একাত্মতা অনুভব করেছে, এবং ধীরে ধীরে একদিন এক অমেয় আলোর জগতে আমরা পৌঁছবো, সেই আশাবাদ জীবনানন্দ দাশের কবিতার মতো আমার মধ্যেও আছে আর কি। সেটিকে আপনি গল্পে রূপায়ণ করার চেষ্টা করেছেন? আমি মনে করি যে মানুষ এইভাবেই মানবিক হয়ে উঠবে কোনো না কোনো একটা সময়। আপনার গল্প বা কবিতার মধ্যে পড়লাম, এর মধ্যে একটু ব্যক্তিপ্রেম একটু কম বোধ হয়, নারী পুরুষের প্রেম এটা একদমই খুব একটা পেয়েছি বলে আমার মনে হয় না। এটা আমার ব্যর্থতা হতে পারে, আপনার কি? না, ধরেছেন মোটামুটি ঠিকই আর কি। ব্যক্তিপ্রেম মানে নারী পুরুষের প্রেমের কথা বলতে চাচ্ছেন? প্রেমের কবিতা আছে, প্রেমের কবিতা আমার বেশ আছে আর কি, কোনো সন্দেহ নেই আর কি। এবং এই একটি অনুভূতি যেটা সব কবি মূলত লেখেন আর কি। নিশ্চয়ই লেখেন। প্রেমের কবিতার বিষয় তো খুবই সামান্য আর কি। হ্যাঁ, মানে আমি তাকে ভালোবাসি বা সে আমাকে ভালোবাসে, এই তো। এই যে পরস্পরের যে সম্পর্কটুকু, এই সম্পর্ক সূত্র নিয়ে প্রত্যেকটি কবি মূলত আলাদা আলাদা কবিতা লেখেন আর কি। বক্তব্য তো এক, বক্তব্য খুবই ছোট, বক্তব্য এক, কিন্তু বিষয় বৈচিত্র্য ভিন্ন, অনুভব অজস্র রকমের অনুভব আছে। সেই অনুভবের ক্ষেত্র আমারও আছে, আমিও প্রচুর লিখেছি আর কি। তবে আমি ব্যক্তি জীবনে যেটিকে খুব একটা, যাকে আমরা নগ্নতা বলি, যাকে একেবারে ইটা বলি, সেটা আমার কবিতার ভেতরে নেই বললেই চলে, একটু কম আর একটু কম। আমি বরং মানুষের মরুভূমির জগৎটাকে বেশি মন্থন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, বেশি মননশীলতা আছে। সেটা তো হইল কবিতার প্রেম। নিজের প্রেমটা কিভাবে দেখেছেন? এই সংসার ভাবি এটা কিভাবে আপনি অর্জন করলেন? হ্যাঁ, প্রেম জীবনে ছিল, কোনো সন্দেহ নেই, এবং সেটা আপনার ভাবির সঙ্গেই। অনেকদিন আমরা যুক্ত ছিলাম ওই প্রেমের মধ্যেই, প্রায় বছর 10 আর কি। চিঠি লিখেছেন তখন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের কালে তো চিঠি ছিল, এবং সেটা চিঠি খুবই মজার কাল ছিল। আমি বলবো যে এখনকার প্রেমের সঙ্গে আমাদের কালের প্রেমের তফাৎটা ওইটাই আর কি। আমি একটা ছোট্ট এক ফোঁটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার এক ভাগ্নে মুক্তিযুদ্ধের দিনগুলোতে, আমি তখন হেডকোয়ার্টারে আর কি, আমার স্ত্রীর, এখনকার যিনি আমার স্ত্রীর, একটি চিঠি নিয়ে এসে হেডকোয়ার্টারে গেছে। আমার তখন বিয়ে হয়নি? না, আচ্ছা, তখনও বিয়ে হয়নি। আমি বললাম তো বছর 10 একটা প্রেম ছিল। আচ্ছা, সেই চিঠিটি আমি পড়লাম, কিন্তু আমার হাতে সময় ছিল না যে তাকে কিছু লিখি। ছোট্ট এক টুকরো কাগজ ছিল হাতের কাছে, এবং
কলমে আমি লিখলাম, সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। আপনি জানেন যে এই হ্যাঁ, কবিতার সুধীন্দ্রনাথ লাইন দত্তের। হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের দত্তের বিখ্যাত শাশ্বতী কবিতার থেকে। শেষ দুটি লাইন। জি। এরকম চিঠি ছিল, খুব আনন্দজনক এই অভিজ্ঞতা যে ছিল শেষ দুটি সেটি। লাইনে এই যে কথা, এ তো কয়েক হাজার পৃষ্ঠার কথা, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কয়েক হাজার পৃষ্ঠার কথা দুটো লাইনে তিনি চিরকালের জন্য রোপণ করে দিয়ে গেছেন। প্রেমের কবিতার কথা বলছিলেন, আমার কাছে শ্রেষ্ঠ প্রেমের কবিতা ওটা, শাশ্বতী। শাশ্বতী। দ্রৌপদীর শাড়ি আপনার একটি অসামান্য গল্প, মুক্তিযুদ্ধের আখ্যান নিয়ে এত ভাষণ, এত তীব্র একটা গল্প। শুরুটা হয় বকুলের গ্রামের রাত, জ্যোৎস্না, গাছপালা, একটা ভয়, সে যাচ্ছে, তার বালা কোথাও বন্দুক দিয়ে সে চলে যাবে তার বাচ্চাটার জন্য দুধ ক্রয় করে, তারপর তার পরের দিনই তারা চলে যাবে এই দেশ ত্যাগ করে অন্য এক দেশে জীবনের বিনিময়ে। সবই কিছু ঠিক ছিল। হ্যাঁ, একটু মজা আছে পরিপ্রেক্ষিতে, এই যে গল্পটায় সে যার কাছে, একটি হিন্দু ভদ্রলোকের কাছে গিয়েছিল, তাড়িয়ে দিয়েছে, শেষে এক খানম ওর বাবার কাছে যায়, ওর বাবা ওকে 300 টাকা দেয়। সেই সময় 300 টাকা অনেকই টাকা, বলেছিল সেই লোকটি যে তুমি এলে পরে এই অলংকার ফেরত পাবে। 300 টাকা নিয়ে ওরা সকালবেলা রওনা করে, কিন্তু শেষ না, পর্যন্ত রাতের বেলা রওনা করে, শেষ পর্যন্ত আপনি রাজাকারের হাতে ওর শাড়িটা খুলে দিলেন এবং শেষ লাইনটা লিখলেন, এই শাড়ি অন্তহীন, খুলতেই থাকে। এ আসলে কি? আমি মনে করি যে যাই আমাদের 71-এর রাজাকাররা যে কাজটি করতে পারেনি, সেটি এই অন্তহীন শাড়ি খুলে ফেলতে পারেনি। হ্যাঁ, আমার মায়ের, আমার বোনের, আমার দেশের নারীদের সম্ভ্রম তারা অনেক লুটেছে। তারা এই দেশের খেয়েছে এবং এই দেশের খেয়ে তারা বিদেশি শত্রুর সঙ্গে একাত্ম হয়েছে, এই দেশের বিরোধিতা করেছে। আমি বুঝতে পারি না এই ব্যাপারটা, আমার বোধহয় আসে না যে দেশে একজন মানুষের জন্ম, সেই দেশের বিরুদ্ধতা সে কি করে করে, কেমন করে করে, কেমন করে করে, কেন করে? হ্যাঁ, এই জাতের অমানুষ কালে কালে পৃথিবীতে সর্বত্র ছিল, এখনও আছে, হয়তো অদূর ভবিষ্যতে এরা থেকে যাবে। আমি মনে করি যে দীর্ঘকাল পরে হয়তো মানুষ হয়ে উঠবে। জানেন তো যে সব মানুষই জন্মায় পশু হয়েই, তাকে ধীরে ধীরে মানুষ হয়ে উঠতে হয় আর কি। সব মানুষ হয় না, সব মানুষ হয়ে ওঠে না। খুবই কম সংখ্যক মানুষ শেষ পর্যন্ত মানুষ হয়, জন্তুই থেকে যায়। তো এরা সেই জন্তু ছাড়া আর কিছু না আর কি। পরচৈতন্যের ছবি, এই যে গল্পটা রশিদ চৌধুরীকে আপনি অন্য একটা অভাব দিয়েছেন। তার সবই আছে, আবার কিছু নেই। একটা সংসার আছে, একটা ভাঙর কবলিত পরিবার, ছেলেটা ঘরে ফেরে না, মেয়েটাকে আবার সে খুব পছন্দ করে। এই যে সব কিছু মিলিয়ে মধ্যবিত্ত ঠিক না, আবার নিম্ন মধ্যবিত্ত না, একটা মাঝখানে আপনি চড়িয়ে দিয়েছেন। এই রশিদ চৌধুরী আসলে কিসের প্রতীক? ভেঙে পড়া কোনো মানুষের প্রতীক? না, ভেঙে পড়া মানুষের প্রতীক না। আমি কখনো মানুষকে এই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি না আর কি। কিন্তু একটা ভীতি বোধ, এই যে সমকালে সে জীবনযাপন করছে এবং তার ছেলে যে সমকালীন জীবনের সঙ্গে একটু যুক্ত হয়ে স্বাভাবিক জীবন থেকে সরে যাচ্ছে একটু, এই থেকে তার ভীতিবোধটা তৈরি হচ্ছে রশিদ চৌধুরীর। এবং আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে সমাজ সংসারের নানা পার্সপেক্টিভও বদলে যাচ্ছে আর কি। সে অনুভব করছে, সে যখন বাজারে যায় তখন হাত বাড়ায় যেটা কেনার জন্যে, সে বোধ করে যে তার হাতটা অনেক খাটো, পৌঁছতে পারছে না আর কি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো এসছে আর কি, জীবনের এই পার্সপেক্টিভটা ওইখান থেকে এসছে আর কি। ব্যর্থতা, নানা রকমের প্রাপ্তির যেটা যখন অপ্রাপ্তিতে পরিণত হয়, একটা মানুষ যখন তার সন্তানের, তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তার ভেতরে যে বেদনাবোধটা যে কাজ করে, রশিদ চৌধুরী আমার মনে হয় যে এই রশিদ চৌধুরী তারই কি একটা প্রতিনিধিত্ব করছে এই গল্পে। হ্যাঁ, আছে, সেটা ঠিকই ধরেছেন আপনি। ওরকম একটা ব্যাপার ওই গল্পের মধ্যেও আছে আর কি। এই যে বারুদবন্দি দিন যে উপন্যাসটি আপনি লিখলেন, এবং উপন্যাসের ভেতরে যেহেতু আপনি রণাঙ্গনের মানুষ, রণাঙ্গনটাকে খুব কাছ থেকে দেখেছেন, তার বারুদের গন্ধ পেয়েছেন, তার যত রকমের ক্যামোফ্লোজ আছে সবগুলোই আপনারা দেখেছেন। মানস যে নায়ককে আপনি বানিয়েছেন, এবং শ্যামা যে মেয়েটি বিধবা, যে তার স্বামী হারিয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে আছে, সে মানুষের বুকে বাঁচতে চেয়েছিল,
এবং আরেকটা রাজাকার হাফিজ হানিফ সে এসে ওকে তুলে নিতে চেয়েছিল। সবকিছু মিলিয়ে যখন ওরা বিজয়ের কাছাকাছি এই যুদ্ধে, ঠিক সেই সময় আপনি না হয়তো গল্প বা এই ঘটনাটাই মানুষকে মেরে ফেলে। কেন মেরে ফেলে মানুষকে? মানুষটা বাঁচে না কেন? শুনুন, একটা ব্যাপার হলো যে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, এসে আপনার এই ঘটনাটা আমরা নতুন করে জানবো। যেহেতু আপনি নিজের যোদ্ধা এবং কথা বলেছেন সেই সময়, লিখেছেন সেই সময়ের বারুদের কথা। শুধু দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মাহবুব সাদিক, মুক্তিযোদ্ধা, গল্পকার, উপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিকও। থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু ছোট্ট বিরতি থেকেই আসছি। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনছিলেন ডক্টর মাহবুব সাদিকের কথা, তার বারুদগন্ধি উপন্যাসের গন্ধ। এখন আমি মনে করি ৭১-এর গন্ধ আমাদের প্রতিটি জায়গায়, এই বাংলার প্রতিটি আনাচে কানাচে ঘাসে এবং মাটিতে লুকিয়ে আছে। বারুদগন্ধি, হ্যাঁ, এটা মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা একটা উপন্যাস। আমি বলি এর শেষ যে ব্যাপারটা, মুক্তিযুদ্ধে আমরা আমাদের অনেক স্বজন হারিয়েছি নিশ্চয়ই, এবং আমাদের যোদ্ধাও হারিয়েছি আমরা। অনেকে প্রাণ দিয়েছেন, বুকের রক্ত ঢেলে এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের এই যে ৩০ লক্ষ শহীদ, এই ৩০ লক্ষ শহীদ বুকের রক্ত ঢেলেছেন এই দেশের জন্যে। এই উপন্যাসের শেষে যে মানুষ প্রাণ দিয়েছে, সে যে গুলি খেয়েছে, এবং যে কুমোর নারী, কুমোর মানে যারা হাড়ি করি করে আর কি, হাড়ি পাতিল তৈরি করে, মাটি দিয়ে যারা গড়ে আর কি। এই মেয়েটি ছিল শ্যামা, এই মেয়েটি ছিল সেই ধরনের একটি মেয়ে আর কি, লড়াকু মেয়ে, খুবই লড়াকু মেয়ে। এই যে যুদ্ধে প্রাণ দিয়ে এই দেশ স্বাধীন যারা করেছে তাদের সঙ্গে এই মেয়েটিও যুক্ত। এই মেয়েটিও ওই একই পার্সপেক্টিভে গড়ে উঠেছে। এবং যখন আমাদের নায়ক গুলি খেলো, সে এসছে যুদ্ধক্ষেত্রেই ছিল। জি। এবং তার সবুজ শাড়ির আঁচলে এই মানুষের বুকের লাল রক্ত লেগে আছে, এবং দক্ষিণে বাতাসে তার শাড়ির আঁচল উঠছিল তখন। এবং সেটাই আমার বাংলাদেশের পতাকা। এই পতাকার প্রতীক দিয়েই এই লেখাটি শেষ হয়েছে। ওই মানুষকে যদি আমি না মারি আর কি, মানুষ যে মানে গুলি খেয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে। মানুষ হচ্ছে প্রতীক, মানুষের মতোই হচ্ছে আমাদের ৩০ লক্ষ মানুষ। হ্যাঁ, ৩০ লক্ষ মানুষ, ৩০ লক্ষ শহীদ, তারই প্রতীক হচ্ছে মানুষ। এবং এই যে যুদ্ধের যে আমাদের যে পতাকা, সবুজের পটভূমিতে লাল সূর্যের যে ছবি, সেটারই প্রতীক হয়ে এসছে তার আঁচল, যে আঁচল উঠছিল সেটাই। অর্থাৎ দেশ স্বাধীন হবে, এই স্বাধীনতারই প্রতীক সেটি। কিন্তু শ্যামার জন্য তো কষ্ট হচ্ছে, শ্যামা যাবে কোথায় ওর বাচ্চাটাকে নিয়ে? হ্যাঁ, এরকম প্রচুর শ্যামা আমার দেশে ছিল, এখনও আছে, এখনও তারা বেঁচে আছে কেউ কেউ। প্রচুর শ্যামা যারা যুদ্ধে স্বামী হারিয়েছে, স্বজন হারিয়েছে, এবং এরকম একা হয়ে গেছেন। ভাই, কিন্তু আপনার গল্পের যে ক্যানভাস, গল্পের যে আখ্যান এবং গল্পের গাঁথুনির যে শক্তি এবং তীব্রতা, এবং শেষ পর্যন্ত একটি গল্প যে গল্প হয়ে ওঠার যে শিল্পিত তেজ এবং ঐশ্বর্য, সে তো মহান। আপনি কেন আরো বেশি গল্প লেখেননি? কেন কবিতার দিকে? যেমন ধরুন আপনার সমাগত অন্ধকার গল্পের ঘটনাটাই যদি বলি, ফজল অস্ত্রবাজ, শেষ পর্যন্ত সে অনেক কষ্ট করে একটা খুব মানে একটা বড় অস্ত্র সে পেল, সম্ভবত একটা সাবমেশিন গান ছিল, একটা সাবমেশিন গান সে পেল, এবং সেটার উপর টেলিস্কোপ ফিট করা আর কি। হ্যাঁ, টেলিস্কোপ ফিট করা, চোখে খুব দেখা যায়। এবং সে হত্যা করলো একটা গ্রামের কৃষককে। হ্যাঁ, ফেরার পথে সে যখন অস্ত্রটা নিয়ে আসে আর কি, আমাদের সমাজে এই জাতের লোক এখন তৈরি হয়েছে, তীব্র। সে যখন নিয়ে আসছে তখন শুধুমাত্র পরীক্ষার জন্য, যে প্র্যাকটিস করার জন্যই সে ওই নিড়ানি দিয়ে ক্ষেত নিড়াচ্ছিল যে কৃষক রমিজ, সেই একজন রমিজকে সে সিম্পলি গুলি করলো শুধুমাত্র টার্গেট প্র্যাকটিস করার জন্য। এই জাতের হৃদয়হীন এবং এই জাতের নিষ্ঠুর মানুষ
আমাদের সমাজে প্রচুর আছে। আমরা যেটা দেখি আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের গল্পে, যে অধিকাংশ সময় যোদ্ধার তাদের কাছে হচ্ছে যে নিরীহ মানুষ কিংবা ধরেন সাধারণ মানুষ সবসময় পরাজিত হয়। কিন্তু আপনার একটা গল্প আছে ক্রোধের হলক, সেই গল্পটায় নাজির জিতে যায়, এটা হয়তো প্রতীক। সবাই তো সবসময় হেরে যায় না, কেউ না কেউ তো জেতে। অবশ্যই। এই যে ওকে দিয়ে আপনি ওর বাড়িটাকে জ্বালিয়ে দিলেন, ওর টাকা দিয়ে 300 টাকাও দিয়েছিল, 300 টাকা কেরোসিন টিনে সে বাড়িটা জ্বালিয়ে দেয়। একটা অদ্ভুত আখ্যান। এই আখ্যানটা আপনি কিভাবে অনুভব করলেন? এই ক্রোধ আমার ভেতরে আছে। নিশ্চয়ই আছে, নাহলে আপনি লিখবেন কি করে? হ্যাঁ, কেন লিখবেন? আমার ভেতরে আছে বলেই আমি লিখেছি আর কি। এই ক্রোধ সাধারণ মানুষের ক্রোধ। এই ক্রোধ আমি পজিটিভ দিক থেকে দেখি। জোরদার প্রচুর অত্যাচার করেছে, মানুষের জমি নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে, এরও জমি নিয়ে গেছে। ফলে এই ক্রোধ একজন মানুষের জীবনে জন্মায়, এবং সেটা যদি লেখক হিসেবে আমি না অনুভব করি, কে করবে? নিশ্চয়ই। সেই জন্যই করেছি। আচ্ছা, আপনি তো অনেক রকমের লেখা লিখেছেন। কবিতায় মিথটা যে ব্যবহার, এটা কেমন করে হচ্ছে বাংলাদেশে, বাংলা সাহিত্যে? হ্যাঁ, এখন খুব একটা হচ্ছে এরকম আমার মনে হয় না, কিন্তু মিথ ব্যবহার করেছেন আমাদের বড় মাপের লেখক যারা, তারা প্রত্যেকে ব্যবহার করেছেন। শামসুর রহমান করেছেন, আহসান হাবিবের মধ্যেও কিছু আছে, ফরুক আহমেদ করেছেন, ফারুক আহমেদ করেছেন, কিন্তু একটু অন্য একটু অ্যাঙ্গেলে, অন্য এলাকার আর কি ইসলামী মিথ ব্যবহার করেছেন। মিথ কথাটাও বলতে চাই না, ঐতিহ্য ব্যবহার করেছেন রাইট, ইনি। ঐতিহ্যের কথা বলি, ঐতিহ্যের কথা আর কি। এটি খুব দরকারি। এটা আমাদের সামূহিক চৈতন্যে এই মিথের ব্যাপারটা আছে আর কি। এবং আমার কবিতায় আমি প্রচুর মিথ ব্যবহার করেছি। আর যাকে আমরা নৃতত্ত্ব বলি, মানুষের যে নৃতাত্ত্বিক ইতিহাস, সেই নৃতত্ত্বও এক সময় আমাকে পড়তে হয়েছিল। এটি একটু ব্যক্তিগত প্রসঙ্গ চলে আসে। আমার বড় কন্যাটি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন ভর্তি হয় নৃতত্ত্ব বিভাগে, অ্যানথ্রোপোলজির ছাত্র ছিল। মূলত তাকে কিছুটা সাহায্য করতে গিয়ে আমি ওর বই পড়া শুরু করলাম, এবং আমি এক অনাস্বাদিত পূর্ব এর আগে জগতে প্রবেশ করলাম আর কি, মিথের জগতে এবং মানুষের জগতে, এবং যারা মানে অন্তপাতী মানুষ, যারা দূরের, যাদের খোঁজ খুব সভ্যতা রাখেই না প্রায়, সেই ধরনের মানুষ আর কি। আমার লেখার ভেতরে এইগুলো এসছে। মিথ নিয়ে আপনার একটা প্রবন্ধ আছে? হ্যাঁ, মিথ নিয়ে আমার প্রবন্ধ আছে, আমার একটা বইও আছে, বাংলা কবিতায় মিথের ব্যবহার আর কি। এর উপরে বেশ মোটাসোটা একটা বই আছে আর কি, বাংলা একাডেমি প্রকাশ করেছিল প্রথম, পরে এর দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে, অ্যাডর্ন বার্ড করেছে আর কি। বাংলা কবিতায় মিথ যারা ব্যবহার করেছেন, তাদের ভেতরে আমি আধুনিকদের ধরার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের পরেকার ৩৭ কবিতা, সৌধীনাথ দত্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে খুব বেশি মিথ ব্যবহার করেছেন, অনেক মিথ ব্যবহার করেছেন। গ্রেকো রোমান মিথ আর কি, গ্রিসের, রোমান এবং ভারতীয় মিথ, এর প্রত্যেকটি মিথই মূলত এই ৭৩ কবিরা অনেকেই ব্যবহার করেছেন, আমিও করেছি। আমাদের শামসুর রহমানের মিথের উপরেও আমার একটা, ওই বইয়ের ভেতরে একটা প্রবন্ধ আছে শামসুর রহমানের মিথের উপরে। আমি শামসুর রহমান পর্যন্ত এসে থেমেছি আর কি, ৩০-৭০ থেকে শুরু করে শামসুর রহমান পর্যন্ত। এই বইটিও খুব মানে পড়া হয় আর কি, লোকে পড়ে। জীবন দাসের উপরে আমি একটা বেশ, আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ আছে। জীবন দাসের কবিতার উপরে আমার একটা মোটাসোটা বই আছে আর কি। অভয়, এই অনুষ্ঠানটা একটু অন্যরকম, তো আমরা একটু সাজানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে আমাদের এক সতীর্থ বন্ধু এবং বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর সরকার আব্দুল মান্নান মন্তব্য করেছেন। একটু মন্তব্যটা শুনে আসি। প্রায় 3 যুগ হলো আমি কবি মাহবুব সাদিককে চিনি। অসম্ভব রকম একজন মনে প্রাণে একজন শিল্পী মানুষ, একজন কবি মানুষ, চিন্তা করতে ভালোবাসেন, কল্পনা করতে ভালোবাসেন, কবিতা লিখতে ভালোবাসেন, এবং সবার চেয়ে বড় কথা হচ্ছে মানুষকে তিনি খুব ভালোবাসেন। এই মানুষটি একদিকে অসাধারণ একজন শিক্ষক, আরেকদিকে একজন কবি, একজন বুদ্ধিবৃত্তি চর্চার একজন সজ্জন। এই মানুষটি হচ্ছে এই দেশের অত্যন্ত কাছের মানুষ, এই দেশের মাটি ও মানুষের অত্যন্ত সহচর, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একজন মানুষ, যিনি কখনোই নিজেকে অনেক বড় কোনো জায়গায় দেখতে চান নাই, এরকম কোনো কল্পনাও তিনি করেন নাই।
মূলত কবিতা নিয়েই বেঁচে আছেন, শিল্প সাহিত্যের চর্চা নিয়ে বেঁচে আছেন এবং এই দেশের মানুষকে নিয়ে বেঁচে আছেন। বাংলাদেশের প্রতি অসাধারণ একটা মমত্বের জগৎ তৈরি হয়েছে এবং যে কোনো একটি কবিতার পাতা যদি আপনি উল্টে দেখেন, দেখবেন যে সেই কবিতার মধ্যে এই দেশের মাটি ও মানুষের গন্ধ পাওয়া যায়। তার মনটা যেমন একেবারে সবসময় প্রফুল্ল থাকে, আনন্দিত থাকে, আমি চাই তিনি এক জীবন যতদিন বেঁচে থাকবেন এইভাবে আনন্দিত জীবন যাপন করে যাবেন এবং সুস্থ শরীরে, সুস্থ মনে, কর্মময় এক জীবন নিয়ে তিনি বেঁচে থাকবেন। আমি তার কল্যাণ কামনা করি, তার মঙ্গল কামনা করি। কেমন লাগলো মন্তব্য? ভালো, খুবই চমৎকার কথা বলেছেন। এবং তিনি নিজেও খুব পরিশীলিত মানুষ। হ্যাঁ, খুব পরিশীলিত মানুষ, আমি সরকার জানি। আব্দুল মান্নান নিজেও খুব পরিশীলিত মানুষ, বিদগ্ধ পণ্ডিত, প্রবন্ধ লেখেন। জানি, না, ওকে না খুব জানার তো কোনো- ঘনিষ্ঠভাবে জানি। না জানার তো কোনো কারণ নেই। পরিকল্পনা কি আছে ভবিষ্যতে আপনার বড় কিছু করবার? আপনি যে উপন্যাস লিখেছেন তো ছোট, বড় কোনো এপিক, আপনার মুক্তিযুদ্ধ, আপনার একটা বিতৃষ্ণা আছে, বিতৃষ্ণা বাকি একটা অন্য আছে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা আমি যতবারই বলি, আপনি যদি কেমন একটু ইতিহাসের কাছে যেতে চান না, হ্যাঁ শিল্পের কাছে যেতে চান কিন্তু ইতিহাসের কাছে যেতে চান না। আমি তো মনে করি যে কোনো মুক্তিযোদ্ধা সে যে কোনো কাজই করেছিল তার লিখে যাওয়া উচিত। হ্যাঁ, স্মৃতিকথা লেখা যায়, কিন্তু আমি খুব কাজ ঘেঁষতে চাই না। তার একটা কারণ হচ্ছে যে লেখা তো পরিশ্রম সাধ্য একটা ব্যাপার। জি, আপনি সে তো নিজে বটে। লেখক, আপনি জানেন আর কি। গদ্য লিখতে প্রচুর পরিশ্রম হয়, প্রচুর সময়ও যায় আর কি। আমি শিল্পের বাইরে খুব বেশি লেখা লিখিনি, একটু ভেবে লিখেছি যে এটি আমার কাজে লাগবে, এটি বয়ে যাবে, পরিকল্পনা করেই মূলত লিখেছি। সেই কারণে ইতিহাসের দিকে বা ওই জাতের স্মৃতিচারণার দিকে খুব একটা যাইনি আর কি। তবে আমি মুক্তিযুদ্ধকে বেস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে পটভূমিতে রেখে আমি একটি উপন্যাস লিখছি কথাটাও খুব সত্যি নয় আর কি। বছর 5 আগে শুরু করেছি, তখন বোধ করি এক টানে আমি কম্পিউটারের পেজে মূলত 60-70 পৃষ্ঠা লিখে ফেলেছিলাম। তারপরে বছরখানেক আর লিখিনি। তারপরে আবার যখন শুরু করলাম, সব মিলিয়ে 100-150 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। কত পৃষ্ঠা লিখবেন বলে আপনার মনে হয়? এটা একটু বড় পরিসর নিয়েছি আর কি। খুবই স্বাভাবিক। এবং আপনি আমাদের এই শিল্পবাড়িতে বলেন, কথা দিয়ে যান যে আপনি ওই উপন্যাসটি মুক্তিযুদ্ধে দ্রুত শেষ করবেন। হ্যাঁ, আমি এই বছরটা হয়তো পারবো না, কিন্তু আগামী বছর যদি বেঁচে থাকি আমি এই উপন্যাস শেষ করব। কারণ এটা তো আপনার দায়ও বটে। হ্যাঁ, এটা আমার দায়, যেহেতু শুরু করেছি আমি এই লেখাটা শেষ করে যেতে চাই আর কি। বিকাশ ভাই, আমরা তো শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আমিও শেষ প্রান্তে। আপনার একটু বক্তব্য এবং আপনার এই ছবি, আঁকা, লেখা সব মিলে একটু শুনতে চাই, আপনার মুখ নিঃসৃত অমৃত বাণী। আমি মনে করি যে একজন মানুষের ছবি আঁকতে গেলে তার নিজেরও এক ধরনের অনুভূতি কাজ করে যে তাকে কিভাবে আঁকা হচ্ছে। তো সেই দিক থেকে আমার হয়তো পরিশ্রম তখনই হয়তো একটু আনন্দের মুখটা দেখে যখন এই ছবিটা দেখার পরে একজন খুশি হয়। তো সেটা আমার দৃষ্টি দিয়ে আমি আঁকি, কিন্তু আরেকজন খুশি হন, তখন আমার কাছে মনে হয় যে তার চিন্তার সাথে তিনি নিজেকে যেভাবে দেখেন হয়তো তার মতো করে আমিও কিছুটা ভেবেছি। এবং উনি একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক হিসেবে এবং এই দেশের প্রতি উনি যতটুকু কমিটমেন্ট আমার কাছে মনে হয়েছে ওনার লেখনীতে এবং তার কথায় যেটুকু মনে হয়েছে, তো এরকম একজন মানুষকে একটি স্বচ্ছ রঙে তাকে আঁকাই বোধহয় যথার্থ মনে করেছিলাম, যে কারণে আজকে এই জল রঙটি আমি স্বচ্ছ জল রঙে আঁকার চেষ্টা করেছি, ওনাকে আঁকার চেষ্টা করেছি। খুব খুশি হলাম, আসলে ভালো হয়েছে। আমার প্রিয় মাহবুব ভাই, আপনার যে দীর্ঘ যাত্রা, 70 বছর বয়স বললেন, যদিও মনে হয় আপনাকে 40 থেকে 50, বড় জোর টেনে টুনে 55 পর্যন্ত বলা যায়, কিন্তু রিটায়ার তো করেছেন, দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, মানুষ পড়িয়েছেন, ছাত্র পড়িয়েছেন, দীর্ঘ অভিজ্ঞ। ওই বিষয়টা তো আমরা বলতেই পারলাম না আমাদের সময় আপনার শিক্ষকতার জীবনটা নিয়ে। সাহিত্য নিয়ে মূলত আমরা কথা বলেছি, এটাই হয়তো বেটার, সেটাই ঠিক আছে, কিন্তু তারপরও হয়তো সব কথা বলা হয়নি, স্বাভাবিকভাবেই। সেটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনি এসেছেন এবং আপনার
অভিজ্ঞতা থেকে সামান্য কিছুই আমরা নিতে পারলাম। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আপনাকেও, শিল্পীকেও ধন্যবাদ। খুবই চমৎকার এঁকেছেন তিনি, আমার খুব ভালো লাগলো। এবং এটাই কোনো শিল্পীর প্রথম আঁকা ছবি আমাকে আপনার। নিয়ে, এবং আমি খুবই আনন্দিত। আচ্ছা, শাহজাহান আহমেদ বিকাশ, আপনাকেও ধন্যবাদ চমৎকার একটি পোর্ট্রেট করবার জন্যে মাহবুব ভাইয়ের। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, শিল্পবারের আয়োজন ডক্টর মাহবুব সাদিককে নিয়ে। শুনলেন তার অনেক অভিজ্ঞতার কথা, তার শিল্পের সঙ্গে যে দীর্ঘদিনের বহুমাত্রিক যাত্রা, সেই যাত্রা সামান্য কিছুই আমরা বলতে পারলাম। হয়তো আরও সময় পেলে আরও অনেক কিছু বলতে পারতাম। যাই হোক, জীবন এটাই হচ্ছে একটা অনুষ্ঠানের মাত্রা, বা এটাই হচ্ছে একটা নিয়তি, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, কুশলে থাকুন, কল্যাণে থাকুন।